নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী জাপানে 160 জন ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যসেবায় সহযোগিতার পক্ষে কথা বলেছেন শর্মা। শিলচরে জেলা সমাজ কল্যাণ অফিস ভবন ও নতুন ট্রেজারি অফিস ভবনের উদ্বোধন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগের হাত ধরে। জীবন বীমা নিগমের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন এলআইসি এজেন্টদের। কাছাড় জেলায় নদীবাঁধ মেরামতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাজের হাল হকিকত জানতে বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী জাপানে 160 জন ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্যসেবায় সহযোগিতার পক্ষে কথা বলেছেন শর্মা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অ্যাডভান্টেজ আসাম 2.0 রোড শোর প্রথম পর্বে যোগ দিতে বুধবার টোকিও পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী শর্মা এডোগাওয়ায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার দিন শুরু করেন। সেখানে আসামের প্রবাসীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সাথে তিনি আন্তরিকভাবে আলাপচারিতা করেন এবং ঘরে তৈরি অসমীয়া খাবারের স্বাদ গ্রহণ করেন। এরপর হিমন্ত বিশ্ব শর্মা 160 জন ব্যবসায়ী নেতার উপস্থিতিতে অ্যাডভান্টেজ আসাম রোড শোতে ভাষণ দেওয়ার মাধ্যমে তার দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন। এক্সেঞ্জেলে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, জাপানে আমার প্রথম দিনটি খুবই আকর্ষণীয় কেটেছে, যেখানে আমি 160 জনেরও বেশি শিল্প নেতার সাথে বৈঠক করেছি এবং আসামে বিনিয়োগ আকর্ষণের জন্য সরলতা, স্বচ্ছতা, দক্ষতা এবং কার্যকর নীতি তুলে ধরেছি। শর্মা কোনাইক ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা নির্বাহী কর্মকর্তা কাজুও উফুচির সাথে তার সাক্ষাতের বিস্তারিত বিবরণও শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি কোম্পানিটিকে অ্যাডভান্টেজ আসাম 2.0-তে অংশগ্রহণ এবং রাজ্যের স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জনস্বাস্থ্য পরিকাঠামোর উপর আসামের মনোযোগ তুলে ধরে তিনি 23টি নতুন মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণের পরিকল্পনার উপর জোর দেন। এদিকে মুখ্যমন্ত্রী ভারত জাপান ঘনিষ্ঠ সম্পর্ক এবং আসামের নগর উন্নয়ন, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, জনশক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান বিভিন্ন প্রকল্পে জাপানের অব্যাহত সহায়তার কথা তুলে ধরেন। শিল্প স্থাপনের জন্য রাজ্যে একটি জাপানিজ বিজনেস পার্ক স্থাপনে আসামের আগ্রহের কথা তুলে ধরেন এবং শিল্পগুলোকে তাদের ভিত্তি স্থাপনের জন্য $3 বিলিয়ন পিএলআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। The Assam Health System Strengthening Projects, an initiative aimed at enhancing our urban and rural infrastructure. These collaborations are not just projects, but are pillars of our growing partnership, strengthening the foundation of Assam sustainable development. With the assistance from JICA, today Assam is building world's highest river bridge, the largest river bridge in Fulbari, connecting Assam and Meghalaya, and thereby strengthening a new economic corridor from the northeast India to the Chittagong port. So if you see the distance between Mumbai and Tokyo and Chittagong and Tokyo, it is much less. So Assam, with its waterways, Brahmaputra, we are linked to Chittagong airport, and JICA is actively promoting that economic corridor over last 5-6 years, and now it is getting a huge momentum.
in 2027, we are going to inaugurate the 16-kilometer long river bridge over River Brahmaputra that will bring distance between West Bengal, northeastern region and Bangladesh to it will make it even shorter through a land corridor. So we recognize JICA's effort in this regard. Our human resource we see immense potential for collaboration with Japan in building a sustainable industrial ecosystem powered by clean energy. By combining Assam's natural resources, potential with Japan's cutting-edge expertise, we aim to pioneer transformative initiatives that not only address the challenges of climate change, but also will set new benchmark for green industrialization in the region. Together, we can create a model of sustainable growth that resonates globally. Our human resources are our greatest asset. Over 40,000 Indians residing in Japan represent a bridge between our culture and economics. We are keen to expand this bridge through initiatives such as technical intern training program and specified skilled worker scheme. These programs will equip our youth from Assam with high demand skill in sectors like healthcare, agribusiness, and hospitality, creating a skilled workforce that support both of our countries. শিলচরে জেলা সমাজ কল্যাণ অফিস ভবন ও নতুন ট্রেজারি অফিস ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী অজন্তা নেওগ। কাছাড় জেলার কল্যাণমূলক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসামের অর্থ ও মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ বুধবার মেহেরপুরে জেলা সমাজ কল্যাণ অফিস ভবন এবং শিলচরের সদরঘাটে নতুন ট্রেজারি অফিস ভবন উদ্বোধন করেছেন। এদিন প্রথমে সমাজ কল্যাণ অফিস ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা কমিশনার মৃদুল যাদব সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অজন্তা নেওগ নারী, শিশু এবং সুবিধা বঞ্চিতদের উন্নয়নে সরকারের অটল প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি বলেন, নতুন পরিকাঠামোটি জনগণের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সংকল্পের প্রতীক। জেলা সমাজ কল্যাণ অফিস আমাদের প্রচার কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে, যাতে কাছাড়ের প্রতিটি মহিলা, শিশু এবং দুর্বল শ্রেণীর পক্ষে কাজ করা যায়। নারী ও শিশুদের উন্নয়নে কাছাড় জেলার সমাজ কল্যাণ বিভাগের কাজকর্ম তুলে ধরেন তিনি। আমরা আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। আমাদের এই কোষাগারে বিশেষভাবে আজ উদ্বোধন হল। আমরা সবাই আগ্রহ আজকে আমাদের মাননীয় সম্মানিত আমাদের সঙ্গে এখানে আসবার জন্য আমরা বিশেষভাবে pension section. Down for pension section to down for mail section আছে conference room আমি বলি from every beat, one should learn. If you waste a second, you can't get mudra, rupee, টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটি আর বেশি হলে আমরা অনেক কিছুতে এর প্রয়োগ করতে পারি। মানে আমি গোটেই যিমান চৰকাৰে পুঁজিবিলাক আমি আহৰণ কৰোঁ, সেই পুঁজিবিলাক কোষাগাৰত থৈ আমি জমা ৰাখোঁ। গতিকে কোষাগাৰটো আচলতে গোটেই আমাৰ জিলাখনৰ যিখিনি পুঁজি যোগান বা ইয়াৰ পৰা পুঁজি ওলাই যোৱা সেই এটা
প্ৰধান এটা অনুষ্ঠান তাৰ শৌচাগাৰ এটা বাদ দি আমি পইচাবিলাক কেতিয়াও আমি আনিব জমা কৰিব নোৱাৰোঁ, আমি খৰচ কৰিব নোৱাৰোঁ শৌচাগাৰ নাথাকিলে। গতিকে মই সকলোকে অভিনন্দন জনাইছোঁ। ইয়াৰ পুৰণা যিটো শৌচাগাৰ আছিল বহু পুৰণি হৈ গৈছে, ব্ৰিটিছৰ দিনৰ এটা পুৰণা আটাইবোৰ যোগ্য, তথাপিও তাৰ লগতে আমি বিভাগে বিবেচনা কৰি পেলাই সম্পূৰ্ণ হৈ উঠিছে আৰু কিছু সম্পূৰ্ণ হ'বলৈ বাকী আছে। মই ইয়াত আনুষ্ঠানিকভাৱে ইয়াৰ আৰম্ভণি কৰিছোঁ। গতিকে শৌচাগাৰ যেতিয়া থাকে, শৌচাগাৰ আমাৰ ট্ৰেজাৰী বুলি ক'লে তাত এটা ষ্ট্ৰং ৰুম থাকে, সেই ষ্ট্ৰং ৰুমৰ পুৰণা তাতে ট্ৰেজাৰীতে আছে। ইয়াত আনুষংগিকভাৱে আমরা জানি যে ট্রেজারি মানে একটা রাজ্যের মেইন জায়গা, সেখানে দাঁড়িয়ে দীর্ঘ বছর লেগে যায় একটা নতুন বিল্ডিং ইনোগ্রেশনের জন্য। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ট্রেজারি অফিসের অবস্থা কি, তার জন্য আজকের দিনে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যে যেভাবে প্রত্যেক জায়গাকে গুরুত্ব দিচ্ছেন, আসলে প্রত্যেক জায়গাকে সেভাবে পড়াকে আজকে এই ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্টকে গুরুত্ব দিয়ে এই নতুন বিল্ডিং মাননীয় মন্ত্রী মহোদয় দিয়ে ওপেনিং করেছেন, তার জন্য আন্তরিক শ্রদ্ধা ওনাকে নিবেদন করছি। সময়ের অভাব, মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, শুধু একটি কথা বলে কথা শেষ করব যে আমি ওনাকে মায়ের মতো দেখি, শ্রদ্ধা করি। এমন একজন মন্ত্রী প্রথমবারের মতো বিধানসভায় গিয়ে আমি লক্ষ্য করেছি যে তার প্রথম বাজেট অধিবেশনে এমনিতেই বড় ভালো মানুষ, সমাজের প্রতি ওনার সব সময় এক নজর থাকে, দরদ থাকে। কারণ আজকের দিনে সমাজ ব্যবস্থায় আমরা ঘরে বসে আমরা অরুণোদয় পাই, আমরা বিভিন্ন যোজনা পাই। এভাবে আপনাদের মতো অনেক মায়েদের লোন মুকুব হয়েছে, আর সবকিছুর পেছনে যিনি কাজ করেছেন অর্থমন্ত্রী হিসেবে তিনি এখানে বসে আছেন। অরুণোদয়ের যখন 1250 টাকা একটা মায়ের অ্যাকাউন্টে যায়, নিশ্চিতভাবে কোনো না কোনো জায়গায় এই মাটির মনে হাসি ফোটে, আনন্দ আসে, পরিবারে কোনো না কোনো জায়গায় প্রয়োজনে কাজে লাগে। আর এই সবগুলোর পেছনে অর্থমন্ত্রী হিসেবে যিনি অনুপ্রেরণা যোগান, সমগ্র আসামের যিনি মায়েদেরকে ঋণমুক্ত করলেন, এই মায়ের মাটি এখানে বসে আছেন, তিনি সমাজের प्रति बहुत ही महत्वपूर्ण दिन है। हमारे जिले का जो जिला कोषागार है उसका उद्घाटन हुआ है। इसी के साथ साथ हमारा जो ये बिल्डिंग है G+2 का बिल्डिंग, इसमें सोलर पावर और जनरेटर और साथ ही साथ वाटर की सुविधा उपस्थित है। तो हम जिला प्रशासन की तरफ से माननीय मंत्री जी को धन्यवाद देते हैं कि उन्होंने इतना सुंदर एक बिल्डिंग डिस्ट्रिक्ट ट्रेजरी को दिया। मैम, हमारे जिले में 3 ट्रेजरी हैं, लखीमपुर में है, यहाँ पे है, और सबसे बड़ा ट्रेजरी यहाँ पे उपस्थित है। और उसी के साथ साथ हमारे ट्रेजरी के जो एम्प्लॉइज हैं उससे मोटिवेट होंगे, उनसे इंकरेजमेंट मिलेगा, और हम आशा करते हैं कि आप इसका रखरखाव और जितना हमारा है बहुत अच्छे से रखेंगे। और आने वाले समय में साथ ही साथ इसमें जो सुविधाएं रिक्वायर्ड हैं, हमने देखे यहाँ पे वीसी कॉन्फ्रेंस का सुविधाएं भी उपलब्ध हैं, और भी बहुत सी सुविधाएं इस बिल्डिंग में उपलब्ध हैं। জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন এলআইসির এজেন্টরা। জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন এলআইসির এজেন্টরা। বুধবার ইস্টার্ন জোনের 12টি এলআইসি কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন এজেন্টরা। এরই অঙ্গ হিসেবে এজেন্টদের শিলচরের এলআইসি অফিসে ঘটনা কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারী এজেন্টরা বলেন, হঠাৎ করে এলআইসি নতুন একটি সার্কুলার নিয়ে এসেছে যা এজেন্ট এবং পলিসি হোল্ডার বিরোধী বলে মনে করেন তারা। বলেন, এই ধরনের নীতি আনার ফলে মার্কেট সংকুচিত হচ্ছে এবং এজেন্টদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। নতুন সার্কুলারে এলআইসির সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। তাদের দাবি মানা না হলে পর্যায়ক্রমে যন্তর মন্তরে কেন্দ্রীয় কার্যালয়ে তারা জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন বলে জানান জীবন বীমা এজেন্টরা। তারা বলেন, এজেন্টদের ওয়েলফেয়ার ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি বিষয় নিয়ে গত 1 অক্টোবর থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত তাদের দাবি মানা হবে না, ততদিন কিছু পলিসি করানোর থেকে তারা
বিরত থাকবেন বলে জানান। সংস্থার বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন শান্তনু পাল, নীলাম্বর সিনহা, জয়দীপ পুরকায়স্থ সহ বিভিন্ন ব্রাঞ্চের এজেন্ট। সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিনের প্রতিবাদ কর্মসূচিতে। ক্লব এক বলে একটা ক্লব পলিসি যদি করার পর পলিসিটা পলিসি হোল্ডার ডিসকন্টিনিউ করে 2 বছর পর বা 1 বছর পর, 1 বছর থেকে 5 বছরের মধ্যে ডিসকন্টিনিউ করে, বা পলিসি যদি প্রিমিয়াম দেয় না 1 বছর দেওয়ার পর, আর পলিসি হোল্ডার যদি পলিসিটা সারেন্ডার করে, তাহলে এজেন্টস থেকে যে লস হবে সেটা রিকভারি করা হবে। কমিশন যেটা দেওয়া হয়েছে সেটা ব্যাক করে নেওয়া হবে। সেখানে এজেন্টের কোনো দেশ নেই। বিভিন্ন কারণে হয়তো অসুবিধায় পলিসি হোল্ডাররা পলিসি সারেন্ডার করতে পারে, আমরা সেটা বুঝতে পারছি না কেন ম্যানেজমেন্ট সেটা দেখেছে। দ্বিতীয়ত হচ্ছে সাম এশিওর, যেমন পলিসির একটা সংখ্যা আগে ছিল 1 লক্ষ টাকা পর্যন্ত পলিসি হতো, এখন হঠাৎ করে এটা করে দিয়েছে 2 লক্ষ। এখন নিম্ন ইনকাম গ্রুপের যারা আছে ওরা কিন্তু পলিসি থেকে বঞ্চিত হচ্ছে। অনেক দিনমজুররা আছে যারা ইন্স্যুরেন্সের পলিসির সাথে সাথে কিছু সঞ্চয় করে, হয়তো ওর মেয়ের জন্য ভাগ্নের জন্য কিছু একটা টাকা সঞ্চয় করবে ছোটো ছোটো, এখন কিন্তু 2 লক্ষ টাকার পলিসি হওয়াতে ওরা কিন্তু বঞ্চিত হচ্ছে। তারপর এন্ট্রি এজ, আগে একজন লোক 55 বছর বয়স পর্যন্ত হলেও সে পলিসি করতে পারত, সেটার এন্ট্রি এজ কমিয়ে নিয়ে আসা হয়েছে 50 বছর। 50 বছরের উপরের লোক পলিসি করা থেকে বঞ্চিত হচ্ছে। এজেন্টটাও আমরা বঞ্চিত হচ্ছি, পলিসির মার্কেটটা সংকুচিত হচ্ছে, ওই গ্রুপের ওদেরকে পলিসি করতে পারে। একটা ইস্যু আছে, যেমন আমাদের গ্র্যাজুইটি নিয়ে আছে, অন্যান্য আরও অনেক ব্যাপার আছে, এজেন্টদের অন্যান্য যেসব বেনিফিট আছে সেসব করছে। ওয়েলফেয়ার ফান্ড সেটা আমাদের দাবির মধ্যে আছে, এটাই হচ্ছে আমাদের মুখ্য। সেটা নিয়ে আমরা গত অক্টোবরের 1 তারিখ থেকে 2024 অক্টোবর থেকে আন্দোলন করে যাচ্ছি। LICর সব ব্রাঞ্চে আমরা কিছু রেস্ট নিয়েছি, কিছু নতুন নতুন পলিসি থেকে বিরত থেকেছি। এইসব যতক্ষণ পর্যন্ত না উইথড্র করে ততক্ষণ পর্যন্ত আমরা পলিসি করব না। তারপর LICর সাথে কিছু আলোচনা হয়েছে, আমরা এখন পলিসি করতে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত না আমরা এখন প্রতিটি ব্রাঞ্চে ধর্ণা দিয়েছি। এখন আমরা আজকে ডিভিশনে ধর্ণা দিচ্ছি, অন্যান্য ডিভিশনে LICর অন্যান্য ডিভিশনে ধর্ণা হয়েছে। ইস্টার্ন জোনের যে 12টা ডিভিশন আছে, আজকে 12টা ডিভিশনে একসাথে এইভাবে ডিভিশনের সম্মুখে ধর্ণা চলছে। কাছাড় জেলায় নদী বাঁধ মেরামতে বিভাগীয় কাজের হাল হকিকত জানতে বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। কাছাড় জেলায় নদী বাঁধ মেরামতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাজের হাল হকিকত জানতে আজ বুধবার বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলের জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে তৃণমূল কর্মকর্তারা বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, শুকনোর মরশুম শেষের পথে, কিন্তু বিভাগের তরফে এখনও প্রকল্প অনুমোদন হয়নি বলে তাদের জানান ওই আধিকারিক। ফলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টেন্ডার হবে বলে তাদের জানানো হয়। এদিকে তৃণমূল কর্মকর্তাদের প্রশ্ন, যদি ফেব্রুয়ারি শেষে টেন্ডার হয় তবে কাজ শুরু হতে হতে বর্ষার মরশুম চলে আসবে। এছাড়াও তারাপুর, দাসপাড়া, বেতুকান্দি ও বেরেঙ্গা নাথপাড়ার কাজ 2 বছর অতিক্রান্ত হওয়ার পর এখনো সম্পূর্ণ হয়নি বলে তারা জানান। জানতে পারি, কিন্তু আশ্চর্যের বিষয়, ড্রাই সিজন প্রায় শেষের পথে, কিন্তু ওনাদের স্কিম এখনো অ্যাপ্রুভ হয়নি। টেন্ডার হবে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে যদি টেন্ডার হয়, কাজ শুরু হতে হতে পুরা বর্ষা। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, এই ড্রাই সিজনটা আপনি কি করলেন? উনি বললেন না, আমরা গুয়াহাটিতে পাঠিয়েছি স্কিম, এগুলো এখনো স্যাংশন হয়নি, ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভেল হবে, তারপরে কাজ শুরু হবে। এবং বেতুকান্দির কাজ একটা পার্টে এখন পর্যন্ত শুরু হয়নি। ওনারা বলছেন যে এটা পাট্টা ল্যান্ড, জমির কম্পেনসেশন পাবে, তারপরে কাজ শুরু হবে। এবং নাথপাড়া এবং দাসপাড়ায়ও সম্পূর্ণ কাজ এখনো শুরু হয়নি। আশ্চর্যের ব্যাপার, এত বড় ফ্লাড হওয়ার পর, এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও আজকে প্রায় 2 বছর হতে চলছে, বেতুকান্দি এবং দাসপাড়ার কাজ এখনো কমপ্লিট হয়নি। এবং রায়পুর, শিবপুর প্লাস গণিগ্রামে বিগত বছরে যে ফ্লাডের পরে ভাঙন হয়েছিল, সেইগুলো স্কিমও নাকি আগামী ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভেল হয়ে আসবে। আমরা বিভাগীয় কর্মকর্তাকে বলেছি, যদি নেক্সট সিজনে, যেটা আসছে সিজনে যদি ফ্লাড হয় এবং ভারী বৃষ্টিপাতের ফলে যদি ফ্লাড হয় এবং মানুষের যদি ক্ষয়ক্ষতি হয়,
সম্পূর্ণরূপে দায়ী থাকবেন ডিপার্টমেন্ট এবং সরকার। শিলচর রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত শুরু হওয়া ড্রেন ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ এনে জেলা শাসকের দ্বারস্থ। আগামী বর্ষার মরশুমে আশপাশের এলাকাগুলো ওয়াটার লগিং হয়ে দ্বীপে পরিণত হবে। পাশাপাশি স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বর্তমানে নির্মাণ করছে সেই প্রজেক্টে আমরা কিছু কিছু NHADCL এর কর্মে আমরা খুশি নয়। NHADCL যে মেনটেন করছে ড্রেনেজের যে বটম এরিয়া, সেটা রেইমের দোকানের পাশে গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উপরে যদি বটম এরিয়া হয় ড্রেনেজের, তাহলে ওই জলগুলা আশপাশের যে মানুষ আছে ওনারা কেমন করে বসবাস করবে। বর্ষার সময় ওয়াটার লগিং পুরো হয়ে যাবে এবং এটা একটা দ্বীপের মতো হয়ে যাবে। কোনো অবস্থায় NHADCL CPWD ড্রেনেজ ম্যানুয়াল যেটা আছে ক্লজ 7.3 সেটা মেনটেন করছে না। ডিসি মহোদয়কে বলেছি যে আপনি একবার সরজমি তদন্ত করে কিভাবে হচ্ছে, জনগণের স্বার্থে হচ্ছে না জনগণের স্বার্থের বিপক্ষে হচ্ছে এই ড্রেনেজগুলা, সেগুলো আপনি একবার দেখে একটা সুব্যবস্থা করুন, নহলে আমরা বর্ষার সময় এই এলাকার মানুষ অনেক সাফার করব। প্রেসিডেন্সি কলেজের সামনে ব্রেক যেটা আছে 306 এর, ওটা অরিজিনালি 66 ফিট, কিন্তু ওই জায়গায় 52 to 54 ফিট, whereas it should be 66 ফিট। এখন আমাদের কথা হলো এই যে স্পেসিফিকেশন আছে সেটা মেনটেন করা অত্যন্ত জরুরি। কিছু কালভার্ট ব্লক করে দিয়েছে, যেগুলা ক্রস কালভার্ট আছে, ইস্ট সাইড থেকে ওয়েস্ট সাইডে জল যায় বর্ষার সময়, সেগুলা ব্লকেজ করা হয়েছে। যেগুলা ব্লক করা হয়েছে সেগুলা রিওপেন করে দেওয়ার জন্য ওয়ার্ক চলছে ড্রেনেজের, সেটা কোয়ালিটি মেনটেন হচ্ছে না। রড স্পেসিফাইড যে আছে এস্টিমেট মতো সেই রড মেনটেন করা হচ্ছে না এবং কোয়ালিটি মেনটেন হচ্ছে না, সেগুলোর দিকেও যাতে জেলা প্রশাসন নজর দেয়। সারা রাজ্যের সাথে কাছাড় জেলায়ও অসহযোগ আন্দোলন করলেন জেলা প্রশাসনের কর্মচারীরা। অনৈতিকভাবে এক কর্মচারীকে এক জেলা থেকে অন্য জেলায় বদলির দাবিতে সারা রাজ্যের সাথে কাছাড় জেলায়ও অসহযোগ আন্দোলন করছেন জেলা প্রশাসন কর্মচারীরা। বুধবার শিলচর জেলা শাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মচারীরা অসহযোগ আন্দোলন করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। মাজুলি জেলা থেকে বিরাট জেলাতে বদলি করা হয়েছে, যেটা আমাদের সার্ভিস কেননা আমাদের আমরা চাকরিজীবী একটা সার্ভিসের মধ্যে আমরা চলি, যেখানে আমাদের সেই কথা উল্লেখ নেই, সেটা হঠাৎ করে এই অর্ডারটা আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। যার ফলে সমগ্র রাজ্য জেলা আয়ুক্তর কার্যালয়ের সকল সতীর্থদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারই আজকে আমরা প্রথম দিন আমরা সর্বাত্মক অসহযোগ পালন করছি, কেননা আমরা সরকারকে ইতিমধ্যে 3 দিনের সময় দিয়েছিলাম যে সেই আদেশটা প্রত্যাহারের জন্য, কিন্তু সরকার তা করেননি। সেই কারণে আমরা আজকে সমগ্র আসাম এবং কাছাড় জেলাতে আপনি যদি দেখেন আমাদের সকল অফিস, সার্কুল অফিস, ডিস্ট্রিক্ট কমিশনার সব জায়গাতেই আমাদের এই আন্দোলনের চাপ পড়েছে এবং আগামীতে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই অর্ডার প্রত্যাহার না করে। কর্মচারী সংস্থার পক্ষ থেকে আজকে আমরা আন্দোলনে আছি, অসহযোগ আন্দোলনে আছি, কেননা আমাদের একজন স্টাফ মাজুলি থেকে জোরাটে ট্রান্সফার দিয়েছে, যেটা আমরা এসওপি মানে আমাদের যে সার্ভিস রুলে এটা নাই, তার জন্য আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনটা টোটাল অল ওভার আসামে চলছে, সঙ্গে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে যেগুলো সার্কুল আছে, তারপরে ডিস্ট্রিক্ট অফিসে চলছে, সব সমভাবে সব জায়গাতে একসাথেই চলছে। ঘুঙুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন। আজ বুধবার 22শে জানুয়ারি অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠা করা হয় ঘুঙুর রাম মন্দিরে। এই উপলক্ষে দিন দুপুরে অসংখ্য ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং এদিকে গতকাল থেকে শুরু হওয়া অষ্টপ্রহর কীর্তন আগামীকাল সকাল 6টায় নগর কীর্তন সহ দধিভাণ্ড মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অষ্টপ্রহর কীর্তনের সমাপ্তি ঘটবে।
সম্পূর্ণ অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন ঘুঙ্গুর শ্রীরাম মন্দির কমিটির সভাপতি বিমল কুমার দাস, সম্পাদক রানারঞ্জন শুক্লবৈদ্য, সহ সম্পাদক সুমন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুশান্ত দেব, কীর্তন পরিচালনা কমিটির সভাপতি সঞ্জীব কুমার দাস, সম্পাদক শুভ্র দেব, কোষাধ্যক্ষ রাজু বিশ্বাস সহ আরও অন্যান্যরা। আমরা এই ঘুঙ্গুর রাম মন্দিরের এটা বাৎসরিক উৎসব, যেটা অযোধ্যা যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার 2য় বর্ষর পূর্তি, এই উপলক্ষে আমাদের এই রাম মন্দিরে এটা উৎসবের আয়োজন, রাম উৎসব এবং সাথে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। আমাদের এই মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিও স্থাপন করা হয়েছে, আগেও ছিল। এখন নতুন করে এই মূর্তি, যেটা রামলালার মূর্তি, যে আমাদের রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। রামলালার মূর্তি নিয়ে আমরা গত রোববার রেলি করে এসেছি রাঙ্গেরখাড়ি থেকে। অনেক ভক্তরা আমাদের সাথে যোগদান করেছেন। বরাকে অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের। ডক্টর কস্তুরী হোম চৌধুরীকে সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশ। 22 জানুয়ারি 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর অর্থ সমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। এর মধ্যে বরাক উপত্যকায় একটি অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠন, পরিতোষ পাল চৌধুরীর মর্মণ মূর্তি স্থাপন, পরিতোষ পাল চৌধুরীর নামে একটি রাস্তা নামকরণ, শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের দাবি ইত্যাদি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার শিলচরের সুভাষনগরে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের এক সভায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। তিনি 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর কর্মজীবন এবং তার অর্থ সমাপ্ত কিছু কাজকর্ম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি লেখক ডক্টর কস্তুরী হোম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক গোষ্ঠলাল দাস, কবি মৃদুলা ভট্টাচার্য, কবি শুক্লা ভট্টাচার্য, পর্ষদের সহ সম্পাদক গৌতম তালুকদার। এদিন অনুষ্ঠানে শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে ডক্টর কস্তুরী হোম চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এই স্মৃতি পর্ষদের সাহায্যে আলাদা আবার আরেকটা কমিটি গঠন করে সবাইকে নিয়ে, শহরের কিছু বুদ্ধিজীবী বা আরও কিছু যারা এ ব্যাপারে সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে একটা মর্মণ মূর্তি স্থাপনের জন্য। যদি সম্ভব হয়, সবার যদি সম্মতি থাকে, আমরা শুধু এই প্রস্তাবটা রাখলাম আমাদের পর্ষদ থেকে। আর ওনার কয়েকটি অসমাপ্ত বই রয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্রের উপরে, আমরা সেটা বের করার করব, চেষ্টা নিব। স্মৃতি পর্ষদ থেকে আমরা আরেকটা দাবি করছি। উনি একটা দাবি নিয়ে আজীবন সংগ্রাম করে গেছেন, সেটা হলো বরাককে কেন্দ্রশাসিত করার। তো সেটা তো হচ্ছে না, সবাই সমর্থন করেও হচ্ছে না, সেই জনজাগরণ হচ্ছে না, আসছে না। তো আমরা স্মৃতি পর্ষদ থেকে একটা দাবি করছি, অবিলম্বে একটা অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ যেন আমাদের এখানে গঠন করে দেওয়া হয়, সেটা আমরা দাবি করলাম সরকারের নিকট। এবং অতি সত্বর 2টি উড়ালপুল ফ্লাইওভার যেটা বলে, সেটা আমাদের শহরকে দেওয়ার জন্য, জাম জঞ্জাল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা। সুভাষনগর ইএনডি বাদ রোড কালী মন্দিরে শ্রী শ্রী কালী মায়ের পূজা অনুষ্ঠিত। শিলচর সুভাষনগর ইএনডি বাঁধ রোড কালী মন্দিরে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। মা জননী সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। এদিন পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আমরা মা জননী সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে আজকে এখানে সুভাষনগর ইএনডি বাঁধ রোডে আমরা শনি মন্দির, কালী মন্দির আছে, এখানে আমরা আজকে দক্ষিণা কালী মায়ের একটু চরণে 2 ফুল দিয়া। আমি সমগ্র বরাকবাসীর কাছে অনুরোধ রাখবো
যে আমরা এই মহাজনী সমাজসেবা সংগঠনের উপরে আপনারা আশীর্বাদ রাখবা, আমরা সব সময় যাতে সমাজের ভালো লেগে ভালো কিছু করতে পারি। এই আজকে যে কালী পূজা, এটাও আমরা এই সমাজের ভালো চিন্তা করি, এই কালী পূজাটা আমরা করি। শিলচর প্রেমতলায় রাম পূজা অনুষ্ঠিত হলো। শিলচর প্রেমতলায় রাম পুজো অনুষ্ঠিত হলো। অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে প্রেমতলা দুর্গা মণ্ডপে দুর্গাপুজো কমিটি ও সনাতনী শক্তি বাহিনীর যৌথ উদ্যোগে রাম পুজো অনুষ্ঠিত হলো। দিনভর পূজার্চনার ভক্তিমূলক সঙ্গীত ও রামায়ণ পাঠ করা হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। একই সঙ্গে বিষ্ণু পুজো করা হয়। হয়েছে তার লগ্নে আমরা গত বছর প্রেমতলা পূজা কমিটির উদ্যোগে প্রথম বছর না গত বছর আমরা রামলালার পূজার অনুষ্ঠান করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম করছিলাম। সেই প্রোগ্রামে আজকে 1 বছর পূর্তি, দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে 1 বছর পূর্তি উপলক্ষে এই বছর আমরা প্রেমতলা পূজা কমিটি আর সনাতন শক্তি বাহিনী দুটো সদস্যবৃন্দের উদ্যোগে আমরা এই রাম মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করছি। প্রেমতলা মন্দিরে সকালে পূজা অর্চনা হয়েছে, আর দুপুরবেলা মহাপ্রসাদ, বিভিন্ন অনুষ্ঠান মহাপ্রসাদের সঙ্গে এখন আমরা বিকালবেলা বৃন্দাদেবী পূজা হইব, বিষ্ণু পূজা আমরা ভোরবেলা করছি, এখন বৃন্দাদেবীর পূজা হইব। প্লাস আমরা রামের চরিত্রের উপরে যখন পাঠ হইতেছে চলতেছে মন্দিরে, তো ওইটা আমরা রাত্রে 11টা অবধি পারি। এর মধ্যে যাতে আমরা রামের চরিত্রটা কিছু আমরা শ্রবণ করার পরে পাঠটা অনুভব করার পরে কিছু যেন তার রামের যে চরিত্রগুলো যেগুলা রামে আমরা যেগুলো দিয়ে গেছেন শিক্ষা, এগুলো যদি আমরা অল্প কিছু নিয়ে জীবনে উদ্দেশ্য পালন করতে পারি, আমরা ভাববো আমরা জীবনটা ধন্য। সবাইকে জয় শ্রীরাম। আমাদের যারা সনাতনী ভাই বোনরা আছেন, আমরা আজকে সনাতন শক্তি বাহিনী, তার সাথে আমাদের প্রেমতলা দুর্গাপূজা কমিটি, আমরা বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের জন্টুদা এবং আরেকজন দাদা আছেন আমাদের সাথে, আমাদের দিদি আছেন, এবং সবাই ভাইরা যেভাবে কষ্ট করেছে বা যেভাবে আজকে এটা পূর্ণ করতে পেরেছি আমরা, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন গান বাজনা, রাম পাঠ এগুলো চলছে। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা যদি আমরা পেয়ে থাকি সেইভাবে। ইটখলা বাজার সমিতির উদ্যোগে বুধবার দিনভর রাম পূজা বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হলো। শিলচর সুভাষনগর ইএনটি বাঁধ রোড কালী মন্দিরে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। মা জননী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। এদিন পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আজকে রামপুজা হয়েছে আপনারা সব জায়গায়, আপনারা ইটখলা বাজার কমিটিও করছেন, কমিটির কে কে আসলে আপনারা? প্রেসিডেন্ট প্রদীপাল, সেক্রেটারি মুন্না গোস্বামী, কেশিয়ার, কোষাধ্যক্ষ রবি শুক্লবৈদ্য। এটা প্রতি বছর আপনারা করেন নি নাকি? প্রতি বছর আমি জানি আপনারা কালী পূজাও করেন, শনি পূজাও করেন, সপ্তাহ করেন, এবার আপনারা রাম পূজা করা। নেতাজির জন্মদিবসে বিভিন্ন কর্মসূচি রামনগরের নেতাজি সরণিতে। 23 জানুয়ারি দেশের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচর রামনগরের নেতাজি সরণির নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি। 23 জানুয়ারির দিনভর ব্যাপী অনুষ্ঠান নিয়ে মঙ্গলবার কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর, সহ সভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক সমীরণ ধর, যুগ্ম সম্পাদক শুভম দেব, কার্যনির্বাহী সদস্য আব্দুল সালাম, অনিমা দাস প্রমুখ। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আতাউর রহমান লস্কর। আগামী 23 জানুয়ারি 2025 ইংরেজি আমাদের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুজির জন্মজয়ন্তী আমরা নেতাজি স্মরণে যে কমিটি রয়েছে নানা উৎসাহ উদ্দীপনার সহিত আমরা উদযাপিত করতে যাচ্ছি। আমাদের কার্যসূচির মধ্যে রয়েছে সকাল 7 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত আমাদের একটা প্রথম অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বিভিন্ন দেশাত্মবোধক নৃত্য পরিবেশন থাকবে এবং সঙ্গে আমাদের দেশাত্মবোধক পেট্রোটিক গান বাজনা হবে এবং এরপরে 12টা থেকে বিকাল 4টা অবধি পর্যন্ত আমাদের ছোট বাচ্চাদের ব্যবস্থাপনায় একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে।
সম্পূর্ণ বিনামূল্যে ওনারা নেতাজি সরণির যারা আমাদের পাড়ার যুবক যারা ছেলেরা আছেন ওনাদের মহৎ উদ্দেশ্যে সেই খেলার ব্যবস্থা করা হয়েছে। আমি সেই দিনটি গোটা আমার রামনগর জিপিবাসীর প্রত্যেক শ্রেণীর মানুষের প্রতি আহ্বান থাকব, আমাদের নেতাজি সরণিতে এসে সকাল 9 ঘটিকার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি বিনম্র ভাষায় আহ্বান থাকছে এবং সেই দিনটি যাতে আমরা নানা উৎসাহ উদ্দীপনার সহিত পালন করতে পারি। মেহেরপুর নিবাসী প্রবীণ বিজেপি কর্মী শঙ্করলাল রায় প্রয়াত। মেহেরপুর নিবাসী প্রবীণ বিজেপি কর্মী শঙ্করলাল রায় প্রয়াত হয়েছেন। বুধবার সকালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার প্রয়াণে পুরো মেহেরপুর অঞ্চলের রাজনীতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। রেখে গেছেন স্ত্রী সন্ধ্যা রায়, 2 পুত্র গৌর রায় ও নিতাই রায় এবং 5 কন্যা সহ নাতি নাতনিদের। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী মঞ্চস্থ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় এ মাসের নাটক 21শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মঞ্চস্থ হয়। শেখর দেব রায়ের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী মঞ্চস্থ করা হয়। পরিচালনায় ছিল শিলচর কালচারাল ইউনিট। এই যে আবার এক প্রশ্ন, কতদিনে কাজ পুরোবে? 5 থেকে দিনের শেষ লেখা থাকে। হ্যাঁ, একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন, আমরা শুরু কেটেই চলেছি। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল সোনা তুলেই চলেছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষ পুরে অঙ্কের পর অঙ্ক শুধু সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছায় না। তাই তো আমরা ওদের কাছে শুধুমাত্র সংখ্যা। ভাই ঠাকুর, তোমার সংখ্যা কত? দেখো না, পিঠের কাপড়ে দাগা আছে 41-এর প, আর গোকুলের আমার 42-এর প, আর আমি হচ্ছি 69-এর উম। এখানে ছিল মানুষ, এখানে হচ্ছে 10-25-এর ছ। ওই বুকের ওপর দিয়েই জুয়ো খেলা চলবে। ওদের শোনা তো অনেক জমলো, আরো কি দরকার বলে কি পদার্থের শেষ আছে। যেমন ধরো এই খাবার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়, কিন্তু নেশার কোনো দরকার নেই, তাই তার শেষও নেই। ওই যক্ষরাজের ওই সোনার তালগুলো যে মদ, তুমি বুঝতে পারলে না? এই হচ্ছে সেই মদের পেয়ালা। আমরা মদের পেয়ালা দিয়ে ভুলে যাই যে এই ভাগ্যের গণ্ডির মধ্যে আমরা বাঁধা। আমাদের বিশ্বাস, আমাদের অবাধ ছুটি। আমি বুঝতে পারলাম মামার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এই বন্ধ ঘরের মধ্যে কেবল তোমার আমার মাঝখানটাতে তো একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। আর ওই আকাশটা আছে বলেই তো তোমার গান শোনাতে পারি। এলো আধার ঘিরে, পাখি এলো নীরে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানি। তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? ফিরে এলাম বিরতির পর। দেখছেন বিটিএন নিউজ। গুজরাটে অনুষ্ঠিত ন্যাশনাল সিনিয়র টেবিল টেনিসে আসাম দল পুরুষদের দলগত বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করল। ন্যাশনাল সিনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় আসাম দল পুরুষদের দলগত বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করল।
সুরাটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আসাম রাজস্থানের সঙ্গে পরাজয় বরণ করে তৃতীয় স্থান দখল করে। পুরুষদের ইভেন্টে সম্মানজনক অবস্থানে থাকলেও মহিলাদের বিভাগে কোনো পদক লাভ করতে সক্ষম হয়নি আসাম দল। 26শে জানুয়ারি পর্যন্ত চলবে এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি, জানিয়েছেন আসামের টিটি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য তথা দলের ম্যানেজার সঞ্জু রায়। কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন বিনীত ভাগবতী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী জাপানে 160 জন ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যসেবায় সহযোগিতার পক্ষে কথা বলেছেন শর্মা। শিলচরে জেলা সমাজ কল্যাণ অফিস ভবন ও নতুন ট্রেজারি অফিস ভবনের উদ্বোধন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগের হাত ধরে। জীবন বীমা নিগমের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন এলআইসি এজেন্টদের। কাছাড় জেলায় নদীবাঁধ মেরামতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাজের হাল হকিকত জানতে বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।